হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এগেইন সুমন পাঠশালা সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সঙ্গে রয়েছি সুমন। তো আজকে আমাদের টপিক হচ্ছে ফিজিক্সের ওপর। তোমাদের ফিজিক্সের মোশন চ্যাপ্টার চলছিল বা বলতে পারো গতি চলছিল, সেটাই আজকে আমরা কন্টিনিউ রাখবো। আজকে এই চ্যাপ্টারটা শেষ করবো আমরা। তো এর আগে আমরা 3টে পার্ট করে ফেলেছি মোশনের। যারা তোমরা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যদি আমার প্রথমবার আমার ভিডিও দেখে থাকো বা প্রথম আমার চ্যানেলে এসে থাকো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেরি না করে শুরু করি আজকের টপিক। আচ্ছা, তাহলে শুরু করি তাহলে আজকে। তো আগের দিন আমরা মোশন বুঝেছিলাম। তো মোশন আমরা কি বলেছিলাম? তো মোশন আমরা কাকে বলি? যখন কোনো একটা বস্তু তার সময়ের সঙ্গে তার জায়গা চেঞ্জ করে বা তার পজিশন চেঞ্জ করে বা তার মুভমেন্ট হয়, তখন তাকে আমরা বলি মোশন করা হয়েছে বলি। তাই তো? তোমরা যে কোনো অ্যাক্টিভিটি দেখছো, সব কিছুই কিন্তু কার জন্য হচ্ছে? ইমোশনের জন্যই হচ্ছে। তাই তো? তো যদি এক্সাম্পল দিই, তাহলে কোনো একটা গাড়ি রয়েছে, গাড়িটা এরকম এ পজিশনে দাঁড়িয়ে রয়েছে। তাই তো? তো গাড়িটা যদি এখান এ পজিশন থেকে জায়গা চেঞ্জ করে বি পজিশনে আসে, তখন কি বলবো? যে গাড়িটার কি করা হয়েছে? মোশন করা হয়েছে। তাই তো? যে কোনো কিছু, কোনো একটা কিছু ঘুরছে, ধরো কোনো লাট্টু ঘুরছে, সেটাও একটা মোশন। তাই তো? তারপর হচ্ছে আমি বলেছিলাম দোলনা দোলে যে, তাই তো? দোলনা দুলছো, দোলনায় দুলছো, বা এই যে তো পেন্ডুলাম যে দোলে, ঘড়ির পেন্ডুলাম যে দোলে, সব কিছুই কিন্তু মোশনের জন্য হচ্ছে। তাই তো? তাহলে এই মোশনের উপর ডিপেন্ড করে নিউটন 3টে ল বলেছিল। তাই লিখি তাহলে। তাই নিউটন ফার্স্ট ল, ঠিক আছে? নিউটনের ফার্স্ট ল। তো নিউটন ফার্স্ট লতে কি বলেছিল? নিউটন বলেছিলেন যে যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থা পরিবর্তনে বাধ্য না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকবে, অথবা গতিশীল বস্তু সরলরেখা বরাবর চলতেই থাকবে। তাহলে ব্যাপারটা কি বললাম ঠিক বোঝা গেল না, তাই তো? তো এক্সাম্পল দিতে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। দেখো, ধরো কোনো একটা বস্তু রয়েছে, ঠিক আছে? ধরো এখানে একটা বস্তু রয়েছে, সে বস্তুটা ধরো দাঁড়িয়ে রয়েছে। ধরো গাড়ির কথাই বলছি, ধরো এ পজিশনে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? তাহলে এই গাড়িটা মুভমেন্ট শুরু হবে কখন? কখন শুরু হবে? যদি এর ওপর কি করা হয়? একটা ফোর্স দেওয়া হয় বা বল প্রয়োগ করা হয়। তাই তো? তাহলে জায়গা চেঞ্জ করে কি হবে? এই জায়গা থেকে এই জায়গায় আসবে, বা ধরো এ থেকে বি পজিশনে আসবে। তাই তো? তার মানে এই গাড়িটার মুভমেন্ট কিসের উপর ডিপেন্ড করছে? এই ফোর্সের উপর ডিপেন্ড করছে। এটাই নিউটন বলেছেন যে যতক্ষণ না ফোর্স দিচ্ছ, ততক্ষণ কোনো একটা বস্তু, যদি স্থির বস্তু থাকে, যদি বস্তু দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা দাঁড়িয়েই থাকবে। যদি তুমি ওর উপর ফোর্স প্রয়োগ করো, তাহলে সেই বস্তুটা আস্তে আস্তে করে ওর মুভমেন্ট হবে বা পজিশনটাও চেঞ্জ করবে। ঠিক আছে? তাহলে আমরা স্থির বস্তুর ক্ষেত্রে বললাম। এবার একটু গতিশীল বস্তুর ক্ষেত্রে এক্সাম্পল দিই। ধরো আমি এখানটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো একটা এরকম বল রয়েছে, ঠিক আছে? বলটা ধরো মেজের ওপর রয়েছে। মেজের ওপর বলটা কি হয়েছে? রানিং অবস্থায় রয়েছে, ঠিক আছে? গড়াচ্ছে, রানিং অবস্থায় রয়েছে। তাহলে বলটা কখন দাঁড়াবে? ধরো সামনে যদি কোনো কারণে তুমি দাঁড়িয়ে পড়ো বা কোনো একটা দেওয়াল দিয়ে দাও, তাহলে নিশ্চয়ই বলটা বাধা পেয়ে দাঁড়িয়ে পড়বে। তাই তো? আর যদি কোনো বাধা না দাও, তাহলে কি বলটা চলতেই থাকবে, চলতেই থাকবে। এটাই নিউটন বলেছেন যে যতক্ষণ না তুমি কোনো বাধা দিচ্ছ বা কোনো ফোর্স প্রয়োগ করছো এই বলটার অপোজিট বা এগেইনস্টে, ততক্ষণ কি হবে? বলটা চলতেই থাকবে। আর যেই তুমি ফোর্স প্রয়োগ করবে এগেইনস্টে, তাহলে কি হবে? তার বলটা সেখানে দাঁড়িয়ে পড়বে। এটাই নিউটন বলেছে যে কোনো গতিশীল বস্তুর উপর যতক্ষণ না তুমি বল প্রয়োগ করছো, ততক্ষণ সেই গতিশীল বস্তুটা চলতেই থাকবে, চলতেই থাকবে সোজা সোজা বরাবর। বুঝছো? বলটা একদম সোজা যাচ্ছে কোথায়? একদম সোজা যাচ্ছে, স্ট্রেট যাচ্ছে। তুমি যদি ওকে আটকানোর চেষ্টা করো, ফোর্স প্রয়োগ করো, তাহলে সেই বলটা কিন্তু দাঁড়িয়ে পড়বে। তাই তো? এটাই নিউটন ফার্স্ট লতে বলেছে। তাহলে আমরা নিউটনের ফার্স্ট লতে কি কি পেলাম তাহলে? তাহলে পেলাম কি? একটা ফোর্স পেলাম। তাই তো? তাহলে ফোর্স কাকে বলে বললাম? যার জন্য কোনো একটা বস্তু তোমার স্টেবল থাকার চেষ্টা করছে, তাই তো? বা স্থির অবস্থা থাকার চেষ্টা করছে, বা গতিশীল বরাবর যাওয়ার এগেইনস্টে বাধা দিচ্ছে, তাকে আমরা কি বলতে পারি? ফোর্স বা বল বলতে পারি। ঠিক আছে? তার মানে এখানে ফোর্স বিশাল একটা রোল প্লে করছে, তাই তো? যা ফোর্স কিন্তু না দিলে কোনো একটা বস্তু মুভমেন্ট করা বা মোশন হওয়া পসিবল নয়। তাই তো? আচ্ছা, সেকেন্ড আরেকটা কি পাচ্ছি আমরা?
সেকেন্ড আরেকটা যেটা বলছি এখানে মুছে দিচ্ছি, সেকেন্ডটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি, আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন্টেরিয়া, ইন্টেরিয়া অফ মোশন বলে ইংলিশে, বাংলায় আমরা বলি জাড্য ধর্ম বলি, ঠিক আছে। ফোর্স তো জানো বাংলায় বল বলি আমরা। তাহলে ইন্টেরিয়ার মোশন অফ জাড্য ধর্ম জিনিসটা কি? এই যে বললাম যে একটু এক্সাম্পল দিলাম যে একটা গাড়ি যাচ্ছে, প্রথমে গাড়িটা দাঁড় করানো ছিল, তারপর তুমি এর উপর ফোর্স দিচ্ছ, ফোর্স করার জন্য গাড়িটা রান হওয়া শুরু হলো, তাই তো। তো এই যে গাড়িটা একটা একটা পরিস্থিতিতে ছিল, মানে দাঁড়িয়ে ছিল, ওকে যে ফোর্স দিলাম তারপর গাড়িটা মুভমেন্ট হওয়া শুরু হলো, যার জন্য ও এই যে বাধা দিচ্ছে, ফোর্স দেওয়ার জন্য যে ও তোমার পরিস্থিতিটা চেঞ্জ করার চেষ্টা করছে, মানে প্রথমে দাঁড়িয়ে ছিল সেই স্টেট থেকে চেঞ্জ করে ও আর একটা স্টেটে গেল, তাই তো। ও স্টেট চেঞ্জ করছে, যে যার জন্য যে চেঞ্জ করার জন্য বাধাটা, তাকেই আমরা বলি ইন্টেরিয়া বলি, ঠিক আছে। মানে মোশনের জন্য যে মোশন হতে চাইছে না, যার জন্য নিজেকে বাধা দিচ্ছে বস্তুটা, তাকেই বলি আমরা তোমার ইন্টেরিয়া বা ইন্টেরিয়া অফ মোশন বলি, ঠিক আছে। ধরো কোনো একটা বস্তুর কথা ধরো এক্সাম্পল দিতে, তুমি ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। ধরো কোনো একটা বস্তু দিলাম, ধরো এটা বল বললাম, ধরো বল, লোহার বল, ঠিক আছে। ধরো লোহার একটা বল বলছি, এই লোহার বলটার ওজন প্রচুর, ধরো এটার ভর প্রচুর বেশি, ধরো বললাম 50 কেজি ওয়েট, ঠিক আছে এই বলটা। তার মানে এই বলটাকে মুভমেন্ট করার জন্য বেশি বল লাগবে, তাই তো, বেশি ফোর্স দিতে হবে, কারণ বলটা প্রচুর ভারী, তোমাকে সরানোর জন্য বা এটাকে মুভমেন্ট করার জন্য, বলটা দাঁড়িয়ে আছে, একে মুভমেন্ট করার জন্য বেশি বল বা বেশি ফোর্স প্রয়োগ করতে হবে। এই যার জন্য যে বলটা যে প্রথমে দাঁড়িয়ে ছিল, রেস্টে ছিল, সেখান থেকে যে পজিশন চেঞ্জ করার জন্য যে বাধা দিচ্ছে এগেইনস্টে, যাতে ও মোশন হতে না হয়, সেটাকেই বলা হয় ইন্টেরিয়া বা ইন্টেরিয়া মোশন বলা হয়, ঠিক আছে। তাহলে এই ইন্টেরিয়ার ওপর তাহলে এটা বুঝতে পারলে ইন্টেরিয়ার মোশনটা কি কাকে বলি আমরা, ঠিক আছে। তাহলে এই ইন্টেরিয়ার মোশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? একটাকে আমরা বলি ইন্টেরিয়া অফ রেস্ট বলি, যেটাকে আমরা বাংলায় বলি স্থিতি জাড্য, ঠিক আছে। আরেকটাকে আমরা বলি ইন্টেরিয়া অফ মোশন বলি, ঠিক আছে, যেটাকে আমরা বলি গতি জাড্য, ঠিক আছে। এটা মোশন না, হ্যাঁ, শুধু ইন্টেরিয়া বলা হয়, ঠিক আছে, জাড্য ধর্ম। তো একটাকে বলি স্থিতিজাড্য বা ইন্টেরিয়া অফ দ্য রেস্ট, আর একটাকে বলি ইন্টেরিয়া বা মোশন বা গতিজাড্য বলি। এবার একটু বলি স্থিতিজাড্য কোনটাকে বলি। স্থিতিজাড্য এই যে এখনই এক্সাম্পল দিলাম, যে ধর্মের জন্য কোনো একটা বস্তু নিজেকে স্থির অবস্থায় রাখার চেষ্টা করে। তো কেমন একটা এক্সাম্পল দিই, ধরো যদি বলি তোমার, ধরো কোনো গাছের ডালে ধরো ফল ঝুলছে, ঠিক আছে, তুমি গাছটাকে ধরে ধরে নাড়িয়ে দিলে, তো নাড়লে পাতাগুলো পড়ে গেল, কিন্তু ফলটা একই জায়গাতেই রয়েছে, ফলটা নড়লো কিন্তু একই জায়গাতেই রয়েছে। তো যে ধর্মের জন্য যে ফলটা একই জায়গাতেই রয়েছে, গাছে পড়লো না, তো ওকেই বলা হচ্ছে তোমার ইন্টেরিয়র অফ দ্য রেস্টের উদাহরণ, স্থিতিজাড্যের জন্য হচ্ছে বা ইন্টেরিয়র অফ দ্য রেস্টের জন্য হচ্ছে। অনেক এক্সাম্পল হয়। তারপর ধরো বলতে পারি, এই যে তুমি বাসে করে যাচ্ছ, ঠিক আছে, বাসে করে ধরো বাসটা দাঁড়িয়ে আছে প্রথম স্টেজ, ধরো ধরো একটা বাসের মধ্যে লোকরা বসে আছে, ঠিক আছে, তুমি বসে আছো, এবার বাসটা চলতে শুরু করবে, যেই চলা শুরু করলো, সেই অবস্থায় তুমি কি করবে, পিছনের দিকে হেলে যাও, দেবে যাত্রী পেছনের দিকে হেলে যায়। পেছন দিকে হেলে যায় কেন? হেলে যায় এই জন্যই, তুমি যখন বাসের মধ্যে বসেছিলে তখন তোমার পুরো বডিটা কি ছিল, রেস্টে ছিল, তাই তো, তুমি একটা জায়গায় স্থির ছিলে, স্টেবল ছিলে। এবার যেই বাসটা মুভমেন্ট করা শুরু করলো, বাসের নিচের অংশটা মুভমেন্ট যে করছে, তোমার বডি নিচের অংশ কিন্তু সঙ্গে সঙ্গে মুভমেন্ট করার চেষ্টা করবে, যার জন্য কি হবে, তোমার বডির ওপরের অংশটা, আপার পোর্শনটা পেছনের দিকে হেলে যায়। বুঝতে পেরেছো? তো এটা কার জন্য হচ্ছে? এটা কিন্তু হচ্ছে তোমার ইন্টেরিয়র অফ দ্য রেস্টের জন্য হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা আসছি ইন্টেরিয়র অফ দ্য মোশন বা গতিজাড্য। গতিজাড্য একই রকম, যে ধর্মের জন্য কোনো বস্তু নিজে গতিশীল রাখার চেষ্টা করে বা
মুভমেন্ট অবস্থায় থাকার চেষ্টা করে বা রানিং অবস্থায় থাকার চেষ্টা করে, তাকে আমরা বলি গতিজাড্য বা ইন্টেরিয়র অফ দ্য মোশন। ঠিক আছে, কেমন এক্সাম্পল? ধরো বলতে পারি এই যে পাখার কথা যদি বলি, পাখাটা খুব স্পিডে চলছিল, সে অবস্থা তুমি হঠাৎ করে সুইচটা অফ করে দিলে, কারেন্টটা অফ করে দিলে, দেখবে কারেন্টটা অফ করে দেওয়ার পর মানে মানে ফোর্স অফ করে দিলে, তাই তো? তারপরে দেখবে পাখিটা দেখবে চলতে থেকে তো চলছে কি জন্য? এই তোমার ইন্টেরিয়র অফ দ্য মোশনের জন্য। প্রচুর এক্সাম্পল হয়। তারপর ধরো যে বললাম লং জাম্প বা হাই জাম্প দেওয়ার সময়, দেখবে লং জাম্প হাই জাম্প দেওয়ার আগে দেখবে যখন দেয় দেখবে তখন পেছন দিক থেকে অনেকটা এগিয়ে, পেছন দিক থেকে কিছুটা পিছিয়ে যায়, তারপর শুরু করে। আবার যখন হাই জাম্প লং জাম্প দেওয়ার হয়ে যাওয়ার পর দেখবে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে না, কিছুটা এগিয়ে তারপর দাঁড়িয়ে পড়ে। বা তুমি রানিং কম্পিটিশন করছো, তুমি যখন ফিনিশিং পয়েন্টে আসবে, ফিনিশিং পয়েন্টে আসার পরেও কিন্তু তুমি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ো না, কিছুটা এগিয়ে যাও দাঁড়িয়ে যাওয়ার আগে, তাই তো? তো এই যে কিছুটা এগিয়ে যাচ্ছ কি জন্য? কারণ তুমি মোশনে রয়েছো, তাই হঠাৎ করে মোশন তোমার আটকাতে পারে না। যে এই যে মোশনটা এগিয়ে যাচ্ছ, এটা কি জন্য হচ্ছে? ইন্টেরিয়র অফ দ্য মোশনের জন্য বা গতিজাড্যের জন্য হচ্ছে, কারণ তুমি মোশনে রয়েছো। তো হঠাৎ করে মাঝখানে তুমি দাঁড়াতে পারো না, কিছুটা এগিয়ে যায় এই জন্য। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে তোমার ইন্টেরিয়র মোশনের এক্সাম্পল। তাহলে এই দুটো জিনিস আমরা পেতে পারি, কি থেকে পাই? আমরা নিউটনের ফার্স্ট ল থেকে পাই। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার আমরা আসছি নিউটনের সেকেন্ড ল লিখছি। এবার এটা বোঝা গেল, আমাদের ফার্স্ট লটা পুরোপুরি বুঝতে পেরেছি। এবার আমরা লিখছি নিউটনের সেকেন্ড ল। ঠিক আছে, সেকেন্ড ল। দেখো সেকেন্ড লতে কি বলেছে? সেকেন্ড লতে নিউটন বলেছেন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। কি বললাম? এখানে ভরবেগ বলছে, তাই তো? ভরবেগ, এবার তো ফোর্স বুঝলাম, বল কাকে বলে বুঝলাম, ইন্টেরিয়র বুঝলাম, এবার ভরবেগ। তাহলে ভরবেগ কি লিখি আমি? ভরবেগ এখানে লিখছি আমি ভরবেগ। ঠিক আছে, প্রথমে ভরবেগ জিনিসটা বুঝতে হবে। তো ভরবেগকে আমরা ইংলিশে বলি মোমেন্টাম বলি। ঠিক আছে, মোমেন্টাম। আর বাংলায় আমরা বলি ভরবেগই বলি। ঠিক আছে, তাহলে মোমেন্টাম কাকে বলে? ভরের সঙ্গে বেগ গুণ করলে তাকে আমরা মোমেন্টাম বা ভরবেগ বলি। তাহলে বাবা ভরবেগ জিনিসটা কি হবে? জিনিসটা কি? ধরো কোনো একটা বস্তু রয়েছে, ঠিক আছে, তা যে বস্তুটা ভর যত বেশি হবে তার ভরবেগ বেশি হবে না কম হয়? বলো, অবশ্যই ভরবেগ বেশি হবে। যদি আর ভালো এক্সাম্পল দিই, ধরো বললাম একটা লরি দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা লরি রয়েছে, লরি, ঠিক আছে, ট্রাক। তো এই ট্রাকটা প্রচুর মালপত্র রয়েছে। ধরো ট্রাক এ বললাম, প্রচুর মালপত্র রয়েছে, ধরো M1, ঠিক আছে, মালপত্র রয়েছে। আর একটা ট্রাক বললাম, যেটা একটা নাম দিলাম বি, এটার ভর দিলাম ধরো M2, ঠিক আছে। এই ট্রাকটা খালি ট্রাক, এটা হচ্ছে লোডেড ট্রাক। আর এটা হচ্ছে এমটি, ঠিক আছে, খালি ট্রাক। ঠিক আছে, তাহলে যে ট্রাকটা বেশি লোডেড, ভর্তি, তা সেটা কি হবে? সেটা যখন মুভমেন্ট হবে, মোশন হবে, তো তাকে আটকাতে বেশি বল প্রয়োগ করতে হবে, বেশি ফোর্স প্রয়োগ করতে হবে, তাই তো? তার মানে বলতে চাইছে এখানে, তার মানে যার ভরবেগ বেশি তার সেই ভরবেগ কার সঙ্গে বেশি? ফোর্সের সঙ্গে সমান হয়। ঠিক আছে, মানে যার ভরবেগ যত বেশি হবে তোমাকে তত বেশি ফোর্স প্রয়োগ করতে হবে বা তত বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। যার ভরবেগ কম, দেখো এই লরিটা এমটি মানে ফাঁকা লরি, তাহলে এর ভরবেগ কম, তাহলে একে আটকাতে আমাকে কম বল প্রয়োগ করতে হবে, তাই এর ভরবেগও কম। বুঝতে পেরেছো? আচ্ছা, আর অনেক এক্সাম্পল হয়। ধরো বললাম ইয়ের ক্ষেত্রে বন্দুকের গুলি, তাই তো? কিন্তু দাদা বন্দুকের গুলি ক্ষেত্রে বন্দুকের গুলি তো হালকা হয়, লাইট হয়, তাই তো, খুব হালকা হয়। তো যখন দেখবো বন্দুকে এমনি হাতে গুলিটা নিই তখন কিন্তু হালকাই লাগে। যখন ওটা মুভমেন্ট অবস্থায় যায়, মানে বন্দুক থেকে বেরোনোর পর যখন বুলেটটা, সে অবস্থায় কি হয়? সে অবস্থায় ওর ভরবেগও প্রচুর বেশি হয় আর ওর ফোর্সও বেশি হয়। কেন বেশি হয়? কেন? মুভমেন্ট অবস্থায় রয়েছে। ঠিক আছে, মুভমেন্ট অবস্থায় ওর ভরবেগ বেড়ে যায়, আর যেহেতু ভরবেগ বেড়ে যায় ওর ফোর্সও বেড়ে যায়। এই জন্য যখন যার মধ্যে মানে যার গায়ে গুলিটা লাগে তার জন্য বেশি লাগে এই জন্যই, কারণ ওর ভরবেগ বেশি হয় আর ফোর্স বেশি হয়। তাই এখানে ফোর্সটা যে তোমার ভরবেগের সঙ্গে কি
সমানুপাতিক হয়। ঠিক আছে, এটাই তোমার নিউটনের সেকেন্ড লতে বলেছে। তাহলে এখানে ফোর্সের কী কী জানতে পেরেছি, এখান থেকে আমরা সেকেন্ড লতে কী জানতে পারি, ফোর্সের একটা জানতে পারি আমরা মেজারমেন্ট করতে পারি আমরা ফোর্সে। ঠিক আছে, মেজারমেন্ট মানে ফোর্সকে কি করে মাপতে হয় সেটা আমরা এখানে জানতে পারি। ঠিক আছে, ফোর্সের ইউনিট জানতে পারি। আর কি বললাম, থার্ড হচ্ছে এটা, মানে মোমেন্টাম জানতে পারি আমরা, বা ভরবেগ জানতে পারি। বুঝতে পেরেছ? তাহলে আমরা কি কি জানবো, তাহলে ফোর্স, তাহলে এখানে লিখছি আমি, নিচে লিখছি, এটা মুছে দিচ্ছি। তাহলে ফোর্সকে কি করে লিখি, ধরো ফোর্সকে বললাম পি হিসাবে লিখছি ফোর্স। ঠিক আছে, তো ফোর্সের সূত্র কি, পি ইজ ইকুয়ালস টু এম এফ লিখি আমরা। ঠিক আছে, এম মানে হচ্ছে কি ভর, আর এফ মানে ত্বরণ, ইংলিশে আমরা বলি অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আর ভর তো জানো ইংলিশে আমরা বলি মাস বলি। ঠিক আছে, তাহলে ভরের সূত্র কি, পি ইজ ইকুয়ালস টু এম এফ। ঠিক আছে, তাহলে যার এখানে তাহলে সূত্রটা কি দেখো, তাহলে এই আমরা সেকেন্ড লতে কি পাই আমরা নিউটনের, যে যত বেশি ভরবেগ হবে তত বেশি বল প্রয়োগ করতে হবে, তাই আমরা এখানে সমানুপাতিক চিহ্ন দিয়েছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, তাহলে আরেকটা কি আছে, ফোর্সের ইউনিট। তাহলে ফোর্সের ইউনিট কি, তাহলে ফোর্সের আমরা সূত্র কি বললাম, বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে ইউনিট আমরা এইভাবে বার করতে পারি ফোর্সের। তাহলে এসআইতে আমরা ফোর্সের ইউনিটকে লিখি আমরা নিউটন লিখি। ঠিক আছে, এসআইতে নিউটন হয়। তো নিউটন মানে কি, নিউটন মানে হচ্ছে কেজি, দেখো এখান থেকে আসছে, ভরের একক কি, ভরের একক কেজি, তাই কেজি লিখলাম। ঠিক আছে, আর ত্বরণ বা অ্যাক্সিলারেশন একক কি লিখি আমরা, অ্যাক্সিলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মিটার পার সেকেন্ড স্কোয়ারকে কি লেখে, নিউটন লেখে। ঠিক আছে, দেখো কত সহজ, আমরা যেটা সূত্র পাচ্ছি সেই সূত্র থেকে কিন্তু আমরা তোমার বলের আমরা ইউনিট পেয়ে যেতে পারি। যেমন আগে তোমাদের যখন ইউনিট চ্যাপ্টার করেছিলাম তখন বলেছিলাম, ঠিক সেরকমভাবে পেতে পারি। তাহলে যে দেখো বলের তাহলে কি আছে, বলে কিন্তু ডাইরেকশন রয়েছে, তাই তো, বলে আমরা মান পাচ্ছি, আবার বলের ডাইরেকশন রয়েছে, মানে বলের অভিমুখ রয়েছে। মানে কোনো একটা যদি বস্তু হয়, ঠিক আছে, তাহলে বস্তুর ওপর আমরা যেদিক থেকে ইচ্ছা আমরা ফোর্স প্রয়োগ করতে পারি কোনো একটা বস্তুর ওপর। তার মানে কি, বল একটা নিজের ডাইরেকশন আছে, তাই বলকে কি বলা হয়, বলের কি হয়, ভেক্টর রাশি হয়। ঠিক আছে, ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি হয়, মনে থাকবে। বলকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি, কেন বলি, কারণ বলের নিজস্ব আমরা মান পাচ্ছি কোনো একটা, আর বলের ডাইরেকশন রয়েছে, কোন দিকে বলের অভিমুখ, বলের মুখটা কোন দিকে সেটা আমরা জানতে পারছি, এই জন্য বলকে আমরা ভেক্টর রাশি বলি, মনে থাকবে। ব্যাস, তাহলে সেকেন্ড ল আমাদের হয়ে গেল। এবার আমরা আসছি থার্ড লতে। ঠিক আছে, এবার নিউটন থার্ড লতে কি বলেছে, এটা মুছে দিচ্ছি, সেকেন্ড ল, থার্ড ল লিখছি। ঠিক আছে, তো থার্ড লতে নিউটন কি বলেছে, থার্ড লতে নিউটন বলেছে যে প্রত্যেক বলেরই তোমার বিপরীত বল থাকে, মানে উনি বলেছেন যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে ব্যাপারটা কি ঠিক বুঝলাম না, তাই তো। তাহলে বল বলতে কি, এতক্ষণ তোমরা বল সম্বন্ধে বুঝলাম, তাহলে এবার বলের আর বিপরীত বল বলতে কিরকম, তাহলে এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে ধরো আমি বললাম, ধরো এই বোর্ডটা যে রয়েছে, তো বোর্ডের ওপর আমি ফোর্স দিচ্ছি। ঠিক আছে, তো বোর্ডের ওপর ফোর্স দেওয়ার ফলে বোর্ডটা কিন্তু দেখো ভেতরের দিকে ঢুকে যাচ্ছে না কেন, কারণ বোর্ডও আমাকে যতটা আমি ফোর্স দিচ্ছি ততটা ফোর্সই বোর্ড আমাকে রিফ্লেক্ট করছে, মানে উল্টো দিক থেকে বোর্ডও আমার ওপর ফোর্স প্রয়োগ করছে, যার জন্য কি হচ্ছে, যার জন্য বোর্ডটা একই জায়গাতে রয়েছে, আমিও একই জায়গাতে রয়েছি। বুঝতে পেরেছো, অনেক এক্সাম্পল হয়। ধরো বললাম, এই ধরো বলছি যে তুমি কোনো একটা বল নিলে, সেই বলটা নিয়ে তুমি কোনো একটা দেওয়ালের উপর কোনো একটা বল ছুড়লে, ধরো একটা বল ছুড়লে কি হবে, বলটা একই রকম ভাবে তোমার দিকে আবার ফিরে আসবে, এই দেওয়ালে ধাক্কা লেগে। তাই ফিরে আসে কি জন্য, ধাক্কা লেগে আবার একই রকম ভাবে ফিরে আসে এই জন্যই, কারণ এই ফোর্সের বিপরীত উল্টো দিকে আবার একটা দেওয়াল তোমাকে ফোর্স দিচ্ছে,
এজন্যই বলটা আবার ফেরত চলে আসে। তার মানে বলতে পারো এটা যদি F1 আর এটাকে F2 বলি, তাহলে বলতে পারো আমি F1 সমান সমান F2 হয়। ঠিক আছে, সবসময় তুমি যেদিকে তুমি যা বল প্রয়োগ করো সবসময় উল্টো দিক থেকে আরেকটা বিপরীত বল ক্রিয়া করে। ঠিক আছে, এটাই নিউটন থার্ড লতে বলেছে। প্রচুর এক্সাম্পল হয়। ধরো বললাম, ধরো কোনো একটা টেবিলের ওপর তুমি কোনো একটা বই রাখলে, ঠিক আছে, বই রাখলে, তো বইটা দেখো টেবিলের উপর যখন তুমি রাখছো, টেবিলের উপর রাখছো, তো বইটা কিন্তু নিচের দিকে টেবিলের উপর একটা ফোর্স দিচ্ছে, বল প্রয়োগ করছে। একই রকমভাবে টেবিলও কিন্তু নিচ থেকে বইয়ের ওপর একটা বল প্রয়োগ করছে, ফোর্স দিচ্ছে নিচ থেকে, যার জন্য কি হচ্ছে বইটা কিন্তু টেবিলের মধ্যে ঢুকে যাচ্ছে না। টেবিলের জায়গায় রয়েছে, বইও কিন্তু বইয়ের জায়গায় রয়েছে। দুদিক থেকেই ফোর্সটা কিন্তু এই জিনিসটাই হচ্ছে, মানে F1 = F2 হচ্ছে, সমান হচ্ছে। যার জন্য কি হচ্ছে, তাই এখানে নিউটন বলছেন প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তুমি দেওয়ালের মধ্যে জোরে লাথি মারলে, লাথি বাজারে তোমারও জোরে লাগলো কেন? কারণ তুমি যতটা স্পিডে জোরে লাথি মারছো দেওয়ালে, তত জোরে কিন্তু দেওয়াল তোমাকে মারছে, উল্টো দিকে রিয়াকশন করছে। তাই নিউটন বলেছেন এভরি অ্যাকশন হ্যাভ দ্য রিয়াকশন। ঠিক আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান প্রতিক্রিয়া থাকে। বুঝতে পেরেছো? ব্যাস, তা থার্ড ল বোঝা গেল। সমস্ত কিছুই কিন্তু এর ওপর তোমার যত কিছু ঘটনা ঘটছে পৃথিবীতে, এই যে আমরা হাঁটছি মেঝের ওপর দিয়ে, তোমার আমরা পায়ের ওপর দিয়ে হাঁটছি, মেঝের ওপর যে আছি, মেঝের ওপর কিন্তু আমরা বল প্রয়োগ করছি, ফোর্স দিচ্ছি। একই রকম মেঝেও কিন্তু আমাদের পায়ের ওপর বল প্রয়োগ করছে, যার জন্য কিন্তু আমরা সহজে হেঁটে যেতে পারছি। তারপর আরও অনেক এক্সাম্পল হয়। ধরো তোমরা বললাম বেলুনের মধ্যে বেলুনটাকে ফুলালে ভেতরে এয়ার আছে, তাই তো? তো বেলুনটাকে চুপসে যাচ্ছে না কেন? কারণ বেলুনটার মধ্যে যত এয়ার আছে, বাইরে যে এয়ার রয়েছে দুটোই কিন্তু সমান, দুজনেই বল প্রয়োগ করছে। এও ফোর্স দিচ্ছে ভেতর থেকে বাইরের দিকে, আর এটাও বাইরের থেকে ভেতরের দিকে ফোর্স দিচ্ছে, যার জন্য কি হচ্ছে বেলুনটা কিন্তু চুপসে যাচ্ছে না, বেলুনটা একই জায়গায় স্টেবল রয়েছে। এই জন্যই আমরা বলছি, নিউটন বলেছেন প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের নিউটনের সমস্ত ল জানা হয়ে গেল। এবার আমরা আসছি সেটা হচ্ছে তোমার আরো কিছু মোশন আছে এক্সট্রা। যেমন একটা মোশন বলছি, ধরো সেন্ট্রিপিটাল মোশন। সেন্ট্রিপিটাল মোশনটা কি কাকে বলে? যখন কোনো একটা মোশন ধরো মুভমেন্ট অবস্থায় হচ্ছে। এবার তুমি বলো মুভমেন্ট অবস্থা হচ্ছে বলতে কিরকম ব্যাপারটা ঠিক বুঝলাম না। ধরো ঘূর্ণিঝড় যেমন হয় এরকম রোটেশন অবস্থায় হয়, তাই তো? যে ধরো তুমি কোনো কিছু এরকম করে ঘোরাচ্ছ, তো যখন ঘোরাও, ধরো তুমি কোনো একটা ঢিলকে বেঁধে জিনিসটা ঘোরাচ্ছ এরকম ভাবে, ঠিক আছে? যখন ঘোরাও তখন কি হয়, তখন এই যে ঢিলে যে টানটা যে বাইরের দিকে থাকে, একে আমরা কি বলি, বেগ বলি। ঠিক আছে, বেগটা বাইরের দিকে থাকে, আর ভেতরের দিকেও কিন্তু একটা টান থাকে, ফোর্স হয়, মানে সেন্টারের দিকে। তো একেই আমরা বলি হচ্ছে তোমার সেন্ট্রিপিটাল মোশন বলি। আমরা যে সেন্ট্রিফিউজ করি জানো তো, ইয়েতে যে সেন্ট্রিফিউগাল মেশিন, যার উপর ডিপেন্ড করে তোমার এই যে ওয়াশিং মেশিন যেমন হয়, ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় ঢুকে দিলে ওয়াশিং মেশিনটা কাপড়টা ঘুরতে থাকে, ভেতর রাউন্ড হয়ে ঘুরতে থাকে। সব সেম জিনিসই, যখন কোনো কিছু এরকম ঘোরে, তো ওই ঘোরার অবস্থায় ওর ফোর্সটা কোন দিকে থাকে? ফোর্সটা কিন্তু ভেতরের দিকে থাকে, সবসময় মনে রাখবে, এই মানে সেন্টারের দিকে। তো ধরো তুমি দেখবে ধরো তুমি কোনো জল নিলে, ঠিক আছে, ধরো কোনো একটা পাত্রের মধ্যে তুমি জল নিয়ে কোনোটা ধরো কাগজ দিয়ে ধরো কাগজ দিয়ে দিলে, কাগজের টুকরো দিয়ে দিলে বা জলটাকে যে তুমি ঘোরাচ্ছ, দেখবে কাগজটা ঘুরবে কোন জায়গায়? সেন্টারের মধ্যেই ঘুরবে, ঘুরতে ঘুরতে সেন্টারের মধ্যে চলে আসবে। তো সেন্টারের দিকে আসছে কেউ, সেন্টারের দিকে একটা টান দিচ্ছে বা সেন্টারের দিকে একটা ফোর্স আসছে। সেটা কি ফোর্স? সেই ফোর্সটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স বা সেন্ট্রিপিটাল মোশন বলি। মুভমেন্টটাকে বলি সেন্ট্রিপিটাল মোশন, আর যে ফোর্সটা হয় সেই ফোর্সটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স। সেখান থেকে টার্মোলজিটা এসছে সেন্ট্রিফিউগাল। বুঝতে পারছো তো, এই ব্যাপারটা এসছে। তাহলে এখানে দাদা ফোর্স, তাহলে সূত্র কি হবে? এখানে ফোর্সের একই সূত্র আমরা যেটা জানি, ফোর্স মানে ফোর্সকে সূত্র আমি কি বললাম একটু আগে, ভর ইন্টু ত্বরণ, মানে ফোর্সকে আমরা যদি বল বলি এটাকে, তাই তো?
তাহলে এখানে ভর মানে এম, ত্বরণটাকে কি বলি এ বলি, এ কে লিখলাম ত্বরণ, ঠিক আছে। তো এটা সেন্ট্রিফিউগাল যেহেতু তাহলে এখানে এফসি লিখতে পারি, আর এটা অ্যাক্সিলারেশন মানে ত্বরণ যেটা যেটা যার জন্য মুভমেন্টটা হচ্ছে, মোশনটা যেটা হচ্ছে, ত্বরণটাকে আমরা এসি লিখতে পারি। বুঝতে পারছো? মানে আর এম মানে ভর, মানে যে বস্তুকে ঘোরানো হচ্ছে। তাই সবসময় মনে রাখবে যে সেন্টিপিটাল মোশন সেটা সেটা সেক্ষেত্রেই হবে যখন কোনো কিছু কি অবস্থায় রয়েছে, মোশন অবস্থায় রয়েছে, মানে মুভমেন্ট রোটেশন অবস্থায় রয়েছে। এটা কিন্তু একদম কি মোশন, রোটেশনাল মোশন। আগের ভিডিও তোমাদের আমি বলেছি রোটেশনাল মোশন কাকে বলে, সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেন্টিপিটাল মোশন তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা আসছি, এবার যেটা লাস্ট যেটা পয়েন্ট সেটাকে আমরা বলছি, একটাকে আমরা বলছি ফ্রিকশন, ঠিক আছে। ফ্রিকশন একটা আছে, ফ্রিকশন যেটাকে আমরা বলি বাংলায় বলি ঘর্ষণ। তাহলে দাদা ঘর্ষণ জিনিসটা তাহলে কি? ঘর্ষণ হচ্ছে এমন একটা বল যে মোশনে কি হয়, বাধা দেয়, বাধা মানে অবস্ট্রাকেল হয়, ঠিক আছে। ধরো তুমি কোনোটা মোশন করছো, সেই মোশনকে বাধা দিচ্ছে, তাকে আমরা বলি ফ্রিকশন বা ঘর্ষণ বলি। সেটা যে কোনো কিছুর জন্য হতে পারে, লিকুইড সারফেসও হতে পারে, সলিড সারফেসও হতে পারে, তাকে আমরা কি বলি, ফ্রিকশন বলি। তাহলে কিরকম দাদা? ধরো বললাম একটা গাড়ি, ধরো তুমি একটা গাড়ি ড্রাইভ করে চলছো, ধরো তুমি একটা মার্সিডিজ গাড়ি চালিয়ে যাচ্ছ, ঠিক আছে। তো সেই গাড়িটা খুব স্পিডে যাচ্ছ, খুব ধরো তুমি এমন রাস্তা দিয়ে যাচ্ছ যে রাস্তাটা এবড়ো খেবড়ো রাস্তা, ঠিক আছে। তাহলে এবড়ো খেবড়ো গেলে কি হবে, তুমি গাড়িটা নিয়ে কি খুব মোশনে যেতে পারবে? যেতে পারবে না, বারবার এখানে আটকাবে, এখানে বারবার করে বাধা পাবে প্রত্যেকটা ক্ষেত্রে, যেহেতু রাস্তাটা এবড়ো খেবড়ো। এই যে বাধা যে পাচ্ছে, যার জন্য স্পিডটা কমে যাচ্ছে বা গাড়ির মোশনটা কমে যাচ্ছে, তাকেই আমরা বলি হচ্ছে ফ্রিকশন হচ্ছে বলি। ফ্রিকশনের প্রচুর এক্সাম্পল হয়। এই যে ধরো দেখবে যে গাড়ির মধ্যে দেখবে যে আমরা ইউজ করি, মোবিল ইউজ করি, তাই তো। তোমরা সবাই সার্ভিস সেন্টারে গিয়ে যখন মোবিল চেঞ্জ করো, তাই তো, মানে গাড়ির সার্ভিস সেন্টারে। তো মোবিল কি কাজ করে অ্যাকচুয়ালি, মোবিল কিন্তু গাড়ির ইঞ্জিনটা ফ্রিকশনটাকে কমায়। দেখবে গাড়ি অনেক দিন হয়ে যাওয়ার পর যদি সার্ভিসিং ঠিকমতো না করা, গাড়ির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রিকশন মানে বেশি আওয়াজ হয়, ইঞ্জিন ঠিকমতো চলে না, চলতে দাঁড়িয়ে পড়ে কেন? কারণ ফ্রিকশন বেশি হয় বলে, ঠিক আছে। তাহলে গাড়ি ইঞ্জিনও কিন্তু এটা ফ্রিকশনের কিন্তু একটা উদাহরণ। এই জন্যই কিন্তু আমরা মোবিল ইউজ করি, মোবিল দিলে সেই ফ্রিকশনটা কম হয়, আর যত কম হবে তত স্মুথ হবে জিনিসটা, কোনো কিছু রানিং হবে। দরজার ক্ষেত্রে বলি, দরজা ধরো যে দরজা ধরো অনেক ধরে বন্ধ থাকে, ধরো কোনো দরজা তুমি অনেক ধরে বন্ধ রেখেছো, খোলো না দরজাটাকে, ঠিক আছে। তো সেই দরজায় যখন খুলবে তখন দরজা কাই করে একটা আওয়াজ হবে। আওয়াজ কেন হয়? কারণ মধ্যে ফ্রিকশন হচ্ছে, জিনিসটার মধ্যে জং ধরে গেছে কবজাটার মধ্যে, ঠিক আছে। তো সব কিছু কিন্তু ফ্রিকশনের জন্যই হচ্ছে। তো যত ফ্রিকশন কম হবে, তাহলে ফ্রিকশনের সাথে কিন্তু মোশন যদি বলি, মোশন কিন্তু ধরো এম ধরো লিখি, যদি মোশনকে এখানে লিখে দিচ্ছি, এম মানে হচ্ছে মোশন, ঠিক আছে, আর এফ মানে হচ্ছে ফ্রিকশন বললাম ধরো, ঠিক আছে, কথা বলছি। তার মানে ফ্রিকশনের সাথে মোশনের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। যত ফ্রিকশন বেশি হবে তত কিন্তু মোশন কম হবে, আর যত মোশন বেশি হবে তত ফ্রিকশন কম। দেখবে না তুমি, অনেক এক্সাম্পল আছে। ধরো গাড়ি যখন তুমি ড্রাইভ করো, ধরো তুমি এমন রাস্তা ড্রাইভ করছো যে রাস্তায় প্রচুর বৃষ্টি হয়েছে, তো সেই রাস্তায় ড্রাইভ করে দেখবে গাড়ি খুব স্মুথ যায় কেন? কারণ বৃষ্টি হচ্ছে বলে গাড়ি একদম রাস্তা একদম পিছিল হওয়ার জন্য, স্লিপি হওয়ার জন্য কি হয়, ফ্রিকশনটা কম হয়, যার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। আর যদি তুমি এবড়ো রাস্তায় যাও, সেক্ষেত্রে দেখবে গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, মানে বাধা বেশি পাচ্ছে, তত বেশি ফ্রিকশন কিন্তু তত বেশি। বুঝতে পেরেছো তো? তাহলে ফ্রিকশন বোঝা গেল। লাস্ট একটা ব্যাপারে আসছি, সেটাকে আমরা বলি হচ্ছে লাস্ট মোশন, যেটাকে বলছি এবার ফ্রিকশন, তাহলে বুঝতে পারলে। এবার লাস্ট যেটা আসছে সেটাকে আমরা বলি হচ্ছে প্রজেক্টাইল মোশন, ঠিক আছে। লিখছি আমি, প্রজেক্টাইল মোশন বলি। প্রজেক্টাইল মোশনটা কি? প্রজেক্টাইল মোশন মানে সেই মোশনকে বলি যখন কোনো একটা মোশন কিসের উপর ডিপেন্ডেন্ট, ফোর্সের উপর ডিপেন্ডেন্ট। মানে কিরকম, তুমি যতটা ফোর্স দেবে তার মোশন ততটাই হবে। তো কেমন ধরো এক্সাম্পল যদি দিই, ধরো তুমি একটা মাঠে ফুটবলকে কিক মারছো, তো কিক মারলে ধরো ফুটবলটা এতটা ডিস্টেন্স গেল, তার মানে কি তুমি যতটা ফোর্স অ্যাপ্লাই করছো ফুটবলটার ওপর ঠিক ততটা ডিস্টেন্স যাবে,
তাই তো? যদি তুমি খুব বেশি জোরে ফোর্স করো তাহলে আরও একটু ডিস্টেন্স যাবে, যদি আরও জোরে মারো তাহলে আরও একটু ডিস্টেন্স যাবে, যদি কম মারো তাহলে অল্প একটু ডিস্টেন্স যাবে। তার মানে কি তোমার মোশনটা কিসের উপর ডিপেন্ড করছে? ফোর্সের উপর ডিপেন্ড করছে, মানে ফোর্স ইজিকালস টু আমি মোশন বলতে পারি। ঠিক আছে, তাহলে এরকম ধরনের মোশনকে প্রজেক্টাইল মোশন বলি আমরা। তো এই মোশনটা অতটাই তোমাদের ইম্পর্টেন্ট না, কিন্তু এই মোশন থেকে তিনটে সূত্র আছে, তিনটে সূত্র তোমার জেনে রাখা উচিত। তাও একটাকে আমরা বলি, যেটাকে আমরা বলি হাইট। দেখো একটা এই যে ফোর্স যদি দিচ্ছি একটা নির্দিষ্ট হাইট অবধি উঠছে, তাই তো? তার মানে যদি ফোর্স কম দাও তাহলে হাইটও কম উচ্চতায় উঠবে, যদি ফোর্স বেশি দাও তাহলে হাইট যতটা ফোর্স দিচ্ছে ততটা হাইট অবধি উঠবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট হাইট অবধি উঠছে, তারপর জিনিসটা নেমে যাচ্ছে। আর যতটা ডিস্টেন্স যাচ্ছে এই বস্তুটা ফোর্স দেওয়ার পর তাকে আমরা কি বলি? রেঞ্জ বলি, মনে থাকবে। আর এটা হচ্ছে কি? হাইট, মানে কতটা উচ্চতায় ওঠার পর আর উঠছে না, হাইট হলো। আর রেঞ্জ কাকে বলে? যতটা ডিস্টেন্সও গেল, যতটা কভার করলো তাকে আমরা, যতটা মোশন কভার করলো তাকে আমরা বলি রেঞ্জ বলি। এখান থেকে এতটা, ঠিক আছে? এটা যদি ও দিই, এটা যদি এ দিই, মানে ও প্লেস থেকে এ ডিস্টেন্সে আসতে ও কতটা কভার করলো তাকে আমরা কি বলি? রেঞ্জ বলি, মনে থাকবে। তো এর জন্য তিনটে সূত্র আছে, আর কতটা সময় লাগলো ধরো সময় টি ধরলাম, ঠিক আছে? তিনটে সূত্র আছে এর ওপর, অতটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট তুমি মনে রাখতে পারলেই হলো। কি কি সূত্র? একটাকে আমরা হাইটের সূত্র আছে, হাইটের সূত্র আমরা লিখি হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, এখানে জিটা হচ্ছে গ্র্যাভিটি বোঝাচ্ছে, ঠিক আছে? জি মানে হচ্ছে গ্র্যাভিটি, গ্র্যাভিটির মানটা লিখবে, ঠিক আছে? ইউ মানে কি? মানে ইনিশিয়াল অবস্থায় ভেলোসিটি কত ছিল, ইউ। ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? আর এইচটা কি? এইচটা হচ্ছে হাইট, ঠিক আছে? হাইট যেখানে লিখে দিচ্ছি হাইট, হলো। আচ্ছা, এবার আমরা আসছি রেঞ্জ। রেঞ্জ কি করে বার করে? রেঞ্জের সূত্র হচ্ছে, মনে রাখবে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ঠিক আছে? একই রকম। আর একটা যেটা আছে সেটা হচ্ছে টাইম। টাইমের সূত্র মনে রাখবে, টাইমটা হচ্ছে 2u সাইন থিটা বাই জি, হলো। স্মল ইউ সব, হ্যাঁ, স্মল ইউ, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের এই মোশন চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে মোশনে আর কিছু বাকি নেই, জাস্ট এই সব জিনিস তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখলেই হলো। এখান থেকে ছোট ছোট কোশ্চেন কিন্তু আসে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক করো, আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। তা সাবস্ক্রাইব করলে তোমরা যারা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না ফিজিক্সের, তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাবে। আর যতটা পড়ো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারা যাতে সুযোগ পায়, বোঝার সুযোগ পায়, সবাইকে হেল্প করো। তা চলো আজকের জন্য এইটুকু, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।